হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ইউ আর মিস সার্ভেন্টের এপিসোড 6। এপিসোড 6 শুরু হয় যখন ইউকি ভলিবল খেলছিল। তার অসাধারণ খেলা দেখে সমস্ত মেয়েরা তার প্রশংসা করছিল। পাশের বেঞ্চে বসে থাকা ছেলেরা তার দক্ষতা এবং সৌন্দর্য নিয়ে কথা বলছিল। তারা বলছিল যে ইউকি সত্যিই খুবই সুন্দরী এবং একটা অসাধারণ খেলোয়াড়। ওকে দেখে মনেই হয় না যে ও আমাদের ক্লাসের মেম্বার। সেই সময় হিতোশি এসব কথা শুনেই মনে মনে বলতে থাকে, এই লোকগুলো ইউকিকে একদমই চেনে না। ও যদি সিরিয়াস হয়ে যায় তাহলে কেউ ইউকে চিনতে পারবে না। এ সময় আশেপাশে আরও আলোচনা চলছিল। ছেলেরা বলছিল ইউকি খুবই স্মার্ট আর অ্যাথলেটিক। ওকে দেখে মনে হয় না যে ও হিতোশির আত্মীয়। হিতোশি তখন মনে মনে বলে, আমি এর সঙ্গে একেবারেই একমত নই, কিন্তু আমি এখনও সেদিন রাতের ঘটনাটা ভুলতে পারিনি। পুরো ব্যাপারটাই যেন একটা সিনেমার মতো ছিল। ইউকি আমাকে সিনেমার মতো করেই বাঁচিয়েছিল। আর ইউকি যে ড্রাগন অফ স্প্রিং অর্গানাইজেশনের সদস্য, এটা বিশ্বাস করাটাও কঠিন। এরপরেই আমরা দেখি মেয়েরা ইউকিকে ঘিরে তার প্রশংসা করছে। ঠিক তখনই ইউকি হিতোশির দিকে তাকিয়ে হেসে ফেলে। এটা দেখে পাশের মেয়েরা খুবই ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং হিতাশির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। হিতোশি মনে মনে বলে, আমি তাদের জেলাসিকে আমার উপর প্রভাব ফেলতে দেব না। হঠাৎই একটা ভলিবল খুব জোরে হিতোশির দিকে আসতে থাকে, যা তাকে আঘাত করতে পারত। কিন্তু সেই সময় একটা অ্যাসাসিন এসে সেই বলটাকে ধরে ফেলে এবং হিতোশিকে বাঁচিয়ে নেয়। সে বলে, তোমার যদি আঘাত লাগতো তবে সমস্যা অনেক বেশি হতে পারত। হিতোশি খুবই অস্বস্তিতে পড়ে যায় এবং মনে মনে বলে, ইউকির পাশাপাশি এখন এই অ্যাসাসিনের কারণেও লোকেরা আমার চারপাশে ঘুরছে। আর এরপরই ওই অ্যাসাসিন হিতোশির পাশে বসে পড়ে, যেটাতে হিতোশির একটু বিরক্তিকর লাগে। আর সে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি চাই? যার উত্তরে সেই অ্যাসাসিন বলে, এরকম বলো না, একজন নতুন শিক্ষক ভালোভাবে ব্যবহার করলে তোমার কোনো ক্ষতি হবে না। হিতোশি বিরক্ত হয়ে বলে, তুমি এত কাছে এসো না প্লিজ, একটু দূরেই থাকো। এই কথাবার্তার কারণেই আশেপাশে ছেলেরা হিতোশির দিকে আবার রেগে তাকায়। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে কিভাবে হিতোশির সঙ্গে এই অ্যাসাসিনের দেখা হয়েছিল। অ্যাসাসিন স্কুলের পেছনে হিতোশি আর ইউকিকে ডেকেছিল এবং তারপর তাদের সঙ্গে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিল। তাকে প্রথমবার দেখে তো হিতোশি চিনতেই পারছিল না এবং জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন অ্যাসাসিন বলে, তুমি কি আমাদের সেই রাতের কথা ভুলে গেছো? আমরা তিনজন মিলে কতটা মজা করেছিলাম। আমি হলাম নিতা, আর আমি এখানে নতুন জিমের শিক্ষিকা হিসেবে কাজ করতে এসেছি। আর আমি এই মানুষদের বলেছি যে আমি তোমার কাজিন আর সম্প্রতি টোকিও থেকে এসেছি। আসলে এই অ্যাসাসিনটা হলো আগের দিন রাত্রেবেলার সেই অ্যাসাসিনটাই যে হিতোশিকে কিডন্যাপ করেছিল। কিন্তু নিতাকে দেখে এখন হিতোশি বলল, তার চেহারা এবং ভঙ্গিমাতে একদমই বদলে গেছে। তখন নিতা আরও বলে, জু ভালোভাবেই লড়াই করতে পারে আর আমি ভালোভাবেই গোয়েন্দাগিরি করতে পারি এবং রূপও বদলাতে পারি, কিন্তু আমার আসল রূপ এটাই। তোমার কি আমাকে পছন্দ হয়েছে, নাকি তোমার লম্বা কালো চুলওয়ালা মেয়েদেরই পছন্দ, ঠিক ইউকির মতো? এটা শুনে হিতোশি লজ্জায় পড়ে বলে, না না, এমন কিছুই নয়। তখন নিতা হেসে বলে, থাক থাক, আর লুকোতে হবে না, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঠিক তখনই ইউকি বলে, আমি ভেবেছিলাম তুমি এবার আমাকে ছেড়ে দেবে, কিন্তু এখন তুমি আমার থেকে কি চাও? নিতা বলে, তুমি তো জানোই আমি আনন্দ করতে খুব ভালোবাসি, আর তুমি তো সেই লেজেন্ডারি জু, তুমি এক নমুনাকে দেখাশোনা করছো। আর তুমি এটাও বলেছিলে যে তুমি মানুষ মারা ছেড়ে দিয়েছ। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল। আর এটা শোনার পরও যদি আমি চলে যাই তাহলে আমি অনেক মজার জিনিস মিস করব। আর হ্যাঁ, আমি আর কাউকে মারব না এবং নিজেরও ক্ষতি করব না। তাই এখন আমি আর তোমার শত্রু নই। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, তাই আমি তোমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে চাই। এদিকে পাশে দাঁড়িয়ে হিতোশি পুরো বিষয়টা দেখে অবাক হয়ে ভাবছিল, দুই অ্যাসাসিন এখন নিজেদের মধ্যে আলোচনা করতে যাচ্ছে। নিতা বলে, আমি তোমাদের উপর আর আক্রমণ করব না। এটা শুনে হিতোশি মনে মনে ভাবে, এরপর কি? সে কি আমাদেরকে টাকা বা কোনো তথ্য দিতে চায়? ঠিক তখনই নিতা বলে, আমি তোমাদের 3 মাস ধরে লাগাতার খাবারের রুটি সংগ্রহ করব। এটা শুনে হিতোশি আরও অবাক হয়ে মনে মনে বলে, এটা তো খুবই সাধারণ ব্যাপার, নাকি ও অন্য কিছু বলতে চাইছে? হয়তো এইটা ওদের অ্যাসাসিন কোডে কোনো কথা বলার কৌশল। এ সময় নিতা বলে, আমি কিন্তু সাধারণ কোনো রুটির কথা বলছি না, আমি বলছি ইউকির প্রিয় কাটসুরা ব্রেডের কথা। এটা শুনে তো হিতোশি আরও হতবাক হয়ে যায়, কিন্তু ইউকি এদিকে কোনো রকমের দেরি না করে নিতার প্রস্তাবটা মেনে নেয় এবং নিতা খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে হিতোশি জিজ্ঞাসা করে, ইউকি, তুমি কি সত্যি ওর উপর বিশ্বাস করতে পারছো? ইউকি বলে, আপনি চিন্তা করবেন না,
আমাদের মতো অ্যাসাসিনদের কোনো কারণ ছাড়া কাউকে হত্যা করা কঠোরভাবে নিষেধ। আর এখন তো ও এটা বুঝেই গেছে যে ও আমাকে আর হারাতে পারবে না। যদি এমন কিছু ঘটে আমি আপনাকে অবশ্যই রক্ষা করব। আর এই সমস্ত কথাগুলো বলার সময় ইউকির মুখ থেকে লালা বের হচ্ছিল। হিতোশি বলে, আগে তোমার মুখ থেকে লালটাকে ভেতরে ঢোকাও। অন্যদিকে নিতা বলে, আমি তোমাদের দুজনের ওপরে চুপচাপ নজর রাখবো, ঠিক আছে? আর এখন বর্তমান দৃশ্যে আমরা দেখি নিতা হিতোশিকে বলছে, হিতোশি, যদি আমি জিমের বদলে অন্য কোনো বিষয়ের শিক্ষক হতাম তাহলে তোমার সঙ্গে এত সহজে কথা বলতে পারতাম না। হিতোশি বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি শুধু আমাদের উপর চুপচাপ নজর রাখবে। নিতা হাসতে হাসতে বলে, আমি তো চুপচাপই নজর রাখছি, আমি তো আরাম করে তোমার কানের কাছে ফিসফিস করে কথা বলছি। হিতোশি চিৎকার করে বলে, তাহলে তুমি আমার এত কাছে আসছো কেন? আসলে নিতা ইচ্ছে করেই এমন আচরণ করছিল যাতে ইউকি তাদের লক্ষ্য করে এবং জেলাস হয়। আর এটাই হয়। ইউকি এই সমস্ত ঘটনা দেখে ভীষণ রেগে যায় এবং ভলিবল এত জোরে মারে যে তার সোজা নেট ফুঁড়ে দেওয়ালে গিয়ে লাগে। নিতা এটা দেখে খুশিতে ফেটে পড়ে। অন্যদিকে মেয়েরা আবার ইউকিকে ঘিরে ধরে। তারা বলছিল, তুমি এত শক্তিশালী, কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই সময় আমরা দেখতে পাই পাশেই একজন মেয়ে ইউকির মতোই মনোযোগ দিয়ে তাদের দেখছে। আর এরপরে লাঞ্চের সময় ইউকি এবং হিতোশি যখন একসঙ্গে খাচ্ছিল, ইউকি বিষণ্ণভাবে বলে, আমাকে মাফ করে দাও, আমি আবার সব কিছু গণ্ডগোল করে ফেললাম। হিতোশি তখন তাকে শান্ত করে বলে, তোমার কোনো দোষ নেই, কিন্তু তোমার তখন কি হয়েছিল? ইউকি মাথা নিচু করে বলে, আমি নিজেও জানি না, কিন্তু যখন তোমাকে নিতার এত কাছে দেখলাম তখন আমার নিজেকে খুবই একা লাগছিল আর কেমন একটা অদ্ভুত লাগছিল। জানি সে তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু এটা কি স্বাভাবিক বলা যায়? হিতোশি মনে মনে লজ্জায় লাল হয়ে যায়। সে বুঝতে পারে যে নিতা যদি তার কাছে থাকে তাহলে ইউকি একটু জেলাস ফিল করে। সে বলে, না ইউকি, এটা তো একদমই স্বাভাবিক ব্যাপার। ইউকি এটা শুনে খুশি হয় আর হেসে তার দিকে তাকায়। তার এই হাসি দেখে হিতোশির হৃদয় জোরে ধুকপুক করতে থাকে। ইউকি তখন তাকে সামলায়। পরবর্তী দৃশ্যে ছুটির দিন আমরা দেখি ইউকি ঘরের সব কাজ করে ফেলেছে। সে নিজের কাপড় ধুয়ে ঘর পরিষ্কার করে এবং তোয়ালে ধোয়ার সময় খুবই সুন্দর করে তোয়ালে পরিষ্কার করতে সক্ষম হয়। হিতোশি এটা দেখে খুবই খুশি হয় এবং বলে, তুমি তো দারুণ উন্নতি করেছ। আসলে ইউকি কখনোই জামা কাপড় ঠিক করে কাচতে পারতো না, সবসময় কোনো না কোনো ভুল করেই ফেলতো, কিন্তু এইবার সে কাজটা একদম ঠিক করে করেছে। তাই সে লজ্জায় হেসে বলে, এটা আমার প্রথম সফলতা। আর এরপরে সে খুশিতে বাসন মাজতে শুরু করে। আর সব কাজ শেষ হওয়ার পর তারা বাড়িতে বসেছিল। তখন হিতোশি জিজ্ঞাসা করে, রাতের খাবারে তুমি কি খাবে? আমাদের ফ্রিজে শুধু একটা বাঁধাকপি আছে। ইউকি বলে, বাঁধাকপিটা সুন্দর করে কেটে কাটসুরা সস দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হবে। আর এর পরবর্তী দৃশ্যে তারা একটা দোকানে যায় মাংস কিনতে, কিন্তু মাংস ভাজার কাজ চলছিল, তাই তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। ইউকি পাশের কিছু খাবার দেখে খুবই খুশি হয়ে যায়। হিতোশি বলে, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। আর এখন ইউকি হেসে বলে, তুমি কি এরকম অনুভূতি আগে পেয়েছো? হিতোশি বলে, হ্যাঁ, যখন আমি ছোট ছিলাম আমি অনেক রকম সুপার হিরোর শো দেখতাম, তাদের দেখে আমি খুবই আনন্দ পেতাম। এদিকে ইউকি দোকানের ভেতরে একজন বৃদ্ধকে দেখে অবাক হয়। বৃদ্ধ লোকটি নিজের কাপা হাত নিয়েই খুবই দক্ষতার সঙ্গে মাংস কেটে যাচ্ছিল। ইউকি মনে মনেই ভাবে, এর চাকু চালানোর দক্ষতা এত ভালো কেন? ও নিশ্চয়ই কোনো অ্যাসাসিন হতে পারে। কিন্তু সেই বৃদ্ধা মহিলা ইউকির কোনো কথাই বুঝতে পারছিল না। তখন হিতোশি বলে, আসলে এই মেয়েটি আপনার কাসুরা সসের অনেক বড় ফ্যান। যেটা শুনে বৃদ্ধা বলে, ও আচ্ছা, এই সস তো আমিই বানাই। ইউকি এই কথা শুনে একেবারেই অবাক হয়ে বলে, তাহলে আপনি সেই ব্যক্তি? আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এই সময় বৃদ্ধা হঠাৎ ইউকির পেছনে এসে বলে, তোমার কাঁধে ধুলো রয়েছে। যার পরে ইউকি ভাবতে থাকে, আমি তো বুঝতেও পারলাম না উনি কখন আমার পেছনে চলে আসলো, উনি নিশ্চয়ই একজন অ্যাসাসিন। এরপর বৃদ্ধ মহিলা ইউকিকে কাটসুরা সস একটু খেতে দেয়। ইউকি সেটা খেয়ে পাগলের মতো খুশি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে ইউকি বলে, আমি সবগুলো বাসন ধুয়ে দেব, তুমি একটু বিশ্রাম নাও। তাই হিতোশি ইউকিকে ধন্যবাদ জানিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। সে ইউকির কথা ভেবে নিজেকে বলছিল, ওকে দেখে একেবারেই মনে হয় না যে সে এত বড় এবং বিপজ্জনক ড্র্যাগন অফ স্প্রিং সংগঠনের একজন সদস্য। আর এরপরে হিতোশি ইন্টারনেটে ড্র্যাগন অফ স্প্রিং অর্গানাইজেশনের সম্পর্কে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু সে বিশেষ কিছু খুঁজে পায় না। সে মনে মনেই ভাবে, আমার কি এই অর্গানাইজেশনের ব্যাপারে ইউকির কাছে জিজ্ঞাসা করা উচিত? না, হয়তো ইউকি তার অতীত সম্পর্কে কথা বলতে চাইবে না। এইসব চিন্তা করতে করতে সে সোফায় ঘুমিয়ে পড়ে।
ঘুমের মধ্যেই তার পুরনো স্বপ্ন ফিরে আসে। ছোটবেলায় তার মা তার বোনকে নিয়ে বলছিলেন, মাফ করে দিও আমাকে, আমরা আবার না হয় অন্য কোথাও দেখা করব। আর এরপরে তিনি তাদের ছেড়ে চলে যান। ছোট হিতোষী তার মাকে ডাকছিল, কিন্তু তার মা আর ফিরে আসেননি। আর এরপরে হিতোষী যখন এই স্বপ্ন থেকে জেগে ওঠে, তখন ইউকি তার সামনে দাঁড়িয়ে থাকে। ইউকি জিজ্ঞাসা করে, মাস্টার আপনি ঠিক আছেন তো? আপনি কাঁদছিলেন, তাই আমি আপনাকে দেখতে আসলাম। ঠিক তখনই হিতোষীর মুখ আচমকা ইউকির কাছে এসে লাগে। এতে সে সম্পূর্ণ জেগে ওঠে এবং লজ্জায় পিছিয়ে যায়। ইউকি মৃদু হেসে বলে, আপনি কি আবার আপনার মায়ের স্বপ্ন দেখছিলেন? হিতোষী হ্যাঁ বলে। ইউকি বলে, তাহলে এখন আপনি চাইলে আমার কোলে মাথা রেখে ঘুমাতে পারেন। হিতোষী আরও লজ্জা পেয়ে বলে, না না, আমি এখন আর ঘুমোতে চাই না। ঠিক তখনই তার ফোন নিচে পড়ে যায়। ইউকি ফোনটা দেখে এবং জিজ্ঞাসা করে, আপনি কি ড্র্যাগন অফ স্প্রিং সম্পর্কে কিছু জানতে চেয়েছিলেন? হিতোষী কিছুটা ইতস্তত করেই বলে, আসলে আমি তোমার সম্পর্কে কিছুটা কৌতূহলী ছিলাম, কারণ আমি তোমার সম্পর্কে তেমন কিছুই জানি না। ইউকি নরম স্বরে বলে, সত্যি কথা বলতে আমিও নিজের সম্পর্কে বেশি কিছু জানি না। ছোটবেলায় আমার মাস্টার আমাকে এই ক্ল্যানে নিয়ে এসেছিলেন। আমি শুধু তার আদেশ পালন করতাম। আমি তার দলের কয়েকজনকে চিনি, কিন্তু তাদের নামও জানি না, এমনকি তাদের সঙ্গে কখনো কথাও বলিনি। হিতোষী মনে মনে ভাবে, ইউকি হয়তো তার অতীত নিয়ে কথা বলতে চায় না, কিন্তু আসল সত্যটা হলো সে নিজেও তার সম্পর্কে খুবই কম জানে। ইউকি আবার বলে, তখন আমি শুধু বেঁচে থাকার জন্যই কাজ করতাম। আমার মনে হতো কাজ না করলে আমার মাস্টার আমাকে ছেড়ে চলে যাবেন, কিন্তু এখন আমি সাধারণ মানুষের মতো বাঁচি। মাঝে মাঝে মনে হয় এটা যেন একটা স্বপ্ন। আর যখনই আমি আপনাকে দেখি, তখন আমার মনে হয় আমি এখনও সেই ছোট্ট মেয়েটি যে সাধারণ জীবনযাপন করতে চায়। হিতোষী এই সময় মৃদু হেসে বলে, আমি যখনই সকালে তোমার মুখ দেখি, তখন আমার ভীষণ আনন্দ হয়। সেদিন রাতের ঘটনাগুলোর পরেও তুমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছ, এটাই আমাকে খুশি করে। এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ইউকি হাসি মুখে বলে, আপনাকেও অনেক ধন্যবাদ মাস্টার। তার এই হাসি দেখে হিতোষী আবার লজ্জায় লাল হয়ে যায়। ইউকি বলে, যখনই আপনি আমার কোলে মাথা রেখে ঘুমান, তখন আমার খুব ভালো লাগে। তখন মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যখন আপনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন। আমি চাই যদি আপনার কোনো খারাপ স্বপ্ন আসে, আপনি আমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমান। হিতোষী মৃদু হেসে মনে মনে বলে, সত্যি কথা বলতে সেটা কোনো খারাপ স্বপ্ন ছিল না। আর এরপরেই আমরা সেই স্বপ্নটা দেখি। স্বপ্নে যখন তার মা থেকে ছেড়ে চলে যান, তখনই ইউকি প্রথমবার আসে। ছোট হিতোষী তাকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যের সঙ্গেই আমাদের এপিসোড 6 শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।